সময় মতো প্রণোদনা দেয়ায় অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে জানালেন প্রধানমন্ত্রী। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান কাদেরের। এবং খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন। আসসালামু আলাইকুম। ইভ্যালি বিজয় বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি আমি সঞ্জিদা আজিজ। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। করোনা পরিস্থিতিতে সময়মতো প্রণোদনা প্যাকেজ ঘোষণা ও বিতরণের ফলে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির সভায় অনুমোদিত প্রকল্পের আলোচনা শেষে তিনি কথা জানান। সকালে একনেক সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে 4টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে রয়েছে 1987 কোটি টাকা ব্যয়ে জরুরি ভিত্তিতে রোহিঙ্গা সংকট মোকাবিলায় মাল্টি সেক্টর প্রথম সংশোধিত প্রকল্প। প্রকল্পটিতে 930 কোটি টাকা ব্যয় বাড়ানোর সঙ্গে মেয়াদও 3 বছর বাড়ানো হয়েছে একনেকে। কৃষিকে আমরা গুরুত্ব দিচ্ছিলাম এই কারণে যে আমি যেটা প্রথমেই বলেছিলাম যে কৃষি আমাদেরকে ধরে রাখতে হবে, কারণ খাদ্য উৎপাদনটা বাড়াতে হবে, মানুষের যেন খাবারে কষ্ট না হয়, সেটা আমরা কিন্তু ধরে রেখেছি। কৃষি আমরা সরাসরি দিলাম, আবার শিল্প এবং অন্যান্য সেক্টরগুলির জন্য আমরা আলাদাভাবে কিন্তু ভাগে ভাগে, যেমন ক্ষুদ্র মাঝারির জন্য আলাদা, বৃহৎ শিল্পের জন্য আলাদা, এরকম প্রত্যেকটা সেক্টরে আমরা ভাগ ভাগ করে দেওয়ার ফলে গার্মেন্টসের জন্য আলাদা আমরা বিশেষভাবে দিলাম। তো এই দেওয়াটাই কিন্তু আমাদের অর্থনীতিটাকে গতিশীল রাখতে সক্ষম হচ্ছে। আমরা খুব সময় মতো পদক্ষেপটা নিয়েছিলাম। ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংকালে তিনি এ আহ্বান জানান। তিনি বলেন, সম্প্রতি ধর্ষণের ঘটনা বেড়েছে, তবে সরকার কাউকেই ছাড় দিচ্ছে না। অপরাধী যত বড় নেতা কিংবা প্রভাবশালী ব্যক্তি হোক না কেন, স্বপ্রণোদিত হয়ে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে সরকার। ধর্ষণের বিরুদ্ধে আন্দোলনকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে তিনি আরো বলেন, প্রতিবাদের প্রয়োজন নেই, সরকার ব্যবস্থা নিচ্ছে। শাস্তি আপন দলের লোক অপহরণ করেছে, আপন লোকেরা, তাদেরও বিচার। পরবর্তীতে তারা দৌড় চাপিয়েছিল আওয়ামী লীগের উপর। পরবর্তীতে দেখা গেল চট্টগ্রামের জামাল উদ্দিন হত্যাকাণ্ডের সাথে, অপহরণের সাথে তারাই জড়িত। কাজেই এখানে কোনো আপোষ নেই, কোনো প্রকার ছাড় দেওয়া হবে। আমি সবাইকে বলবো ধৈর্য ধরতে, প্রতিবাদ করার দরকার নেই। প্রতিবাদ যে জন্য করা হচ্ছে, এই ঘটনার বিচার সরকার করছে, ঘটনার সাথে জড়িত কাউকে রেহাই দিচ্ছে না। এই অবস্থা যে জন্য প্রতিবাদ, সে সমস্যার সমাধান তো সরকারি অপরাধীদের বিচারের আওতা আনছে। বরগুনার আলোচিত রিফাত শরীফ হত্যা মামলায় তার স্ত্রী মৃত্যুদণ্ডপ্রাপ্ত আয়শা সিদ্দিকা মিন্নি খালাস চেয়ে হাইকোর্টে আপিল করেছেন। আজ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আপিল দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন আইনজীবী জেড আই খান পান্না। গত 4 অক্টোবর মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ডাদেশ অনুমোদনের জন্য মামলার সব নথি হাইকোর্টে পৌঁছায়। এর আগে গত 30 সেপ্টেম্বর রিফাত হত্যা মামলায় রিফাতের স্ত্রী আয়শা সিদ্দিকা মিন্নি সহ 6 আসামির মৃত্যুদণ্ড ও 4 জনকে খালাস দেন বরগুনার জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান। নোয়াখালীতে নারীকে নির্যাতনের ঘটনায় দায়ী অপরাধীরা সর্বোচ্চ শাস্তি পাবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। নিরাপত্তা বাহিনী কোনো ধরনের গাফিলতি দেখায়নি উল্লেখ করে শিগগিরই অপরাধীদের আইনের আওতায় আনার কথাও জানান মন্ত্রী। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। অবশ্যই আমাদের আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি তারা পাবেন। আমরা সেই কাজটি করব যাতে করে একটা সুন্দর তদন্ত রিপোর্ট আমাদের নিরাপত্তা বাহিনী দিতে পারেন। সেই জন্য আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমরা করব। আর যেটা নোয়াখালীতে ঘটনা ঘটেছে, এটা আরেকটা এটা বর্বরতার একটা চরম সীমায় আমরা দেখলাম। এটার আমি একটা বিবেকবান মানুষ এই ধরনের কাজ করতে পারে বলে
আমার কাছে মনে হয় না। এদেরকেও এমসি কলেজের সব কয়জনকে আমরা ধরে ফেলেছি, যারা অভিযুক্ত ছিলেন এদেরও 2 জন বাদে আমরা সব কয়টাকে ধরে ফেলছি। আমি কিন্তু সবসময় বলছি যে ঘটনার পরে পরেই কিন্তু আমরা অপরাধীদেরকে শনাক্ত করছি এবং ধরছি। এখানে কিন্তু কোন রকম কোন শৈথিল্য কিংবা কোন রকম গাফিলতি কিন্তু নিরাপত্তা বাহিনী দেখায়নি কিংবা করেনি। চট্টগ্রামের নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরী হত্যা মামলায় 3 জনের মৃত্যুদণ্ডের সাজা কমিয়ে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ বিচারপতি মোহাম্মদ ইমান আলীর নেতৃত্বাধীন ভার্চুয়াল আপিল বেঞ্চ এ রায় দেন। মামলার বিবরণে জানা যায় 2001 সালের 16 নভেম্বর নাজিরহাট কলেজের অধ্যক্ষ গোপাল কৃষ্ণ মুহুরীকে জামাত শিবির ক্যাডাররা চট্টগ্রাম মহানগরীর জামাল খান রোডের বাসায় গুলি করে হত্যা করে। এই ঘটনায় ওই দিন তার স্ত্রী রেলওয়ের তৎকালীন অডিট কর্মকর্তা উমা মুহুরী বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। 2003 সালে চট্টগ্রামের একটি আদালত 4 জনকে মৃত্যুদণ্ড ও 4 জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরে হাইকোর্ট 2006 সালে 3 জনের মৃত্যুদণ্ড বহাল রাখে। গত 24 ঘন্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে 30 জন মারা গেছেন। একই সময়ে শনাক্ত হয়েছেন 1499 জন। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 5405 জনে এবং মোট আক্রান্তের সংখ্যা 3,71,631 জন। স্বাস্থ্য অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। গত 24 ঘন্টায় 109টি পরীক্ষাগারে 12,398টি নমুনা সংগ্রহ ও 12,345টি নমুনা পরীক্ষা করা হয়। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে 20,13,776টি। এছাড়াও আরও 1,651 জন সহ এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন 2,84,833 জন। নোয়াখালীতে গৃহবধূকে বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদল সহ 3 জনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। নোয়াখালীর বেগমগঞ্জে গৃহবধূ বিবস্ত্র করে নির্যাতনের ঘটনায় প্রধান আসামি বাদল 7 দিন, ইউপি সদস্য সোহাগ ও দেলোয়ারকে 2 দিন করে রিমান্ডে দিয়েছেন আদালত। বাদল ও ইউপি সদস্য সোহাগকে নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তুলে রিমান্ড চায় পুলিশ। এ সময় 2 মামলায় বাদলের 7 দিন ও সোহাগের 2 দিন রিমান্ড মঞ্জুর করেন আদালত। অন্যদিকে নির্যাতনের ভিডিও ভাইরালের ঘটনায় র্যাবের করা মামলায় অপর আসামি দেলোয়ারের 2 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। দেশ ও জনগণের উন্নয়নে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় 6,77 লাখ টাকা ব্যয়ে 4টি নবনির্মিত প্রকল্প ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধনকালে তিনি একথা জানান। তিনি বলেন, জনগণকে পাশে নিয়ে বর্তমান সরকার দেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তর করেছেন এবং জনগণকে পাশে নিয়েই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে 2041 সালের মধ্যে এই দেশ বিশ্ব দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিণত হবে। উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মাসুদুল আলমের সভাপতিত্বে উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মোহাম্মদ রাশেদুল কাউসার ভুঁইয়া জীবন ও সহকারী কমিশনার হাসিবা খান সহ অনেকে উপস্থিত ছিলেন। বাস্তবায়ন করার জন্য কাজ করে যাচ্ছি। নিহত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদের প্রথম মৃত্যুবার্ষিকী আজ। বুয়েটের শেরে বাংলা হলের আবাসিক ছাত্র ও তড়িৎ প্রকৌশল বিভাগের 2য় বর্ষের শিক্ষার্থী আবরারকে গত বছরের 6 অক্টোবর রাতে নির্যাতন চালিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় 2019 সালের 13 নভেম্বর আবরার ফাহাদ হত্যা মামলায় সব মিলিয়ে 25 জনকে অভিযুক্ত করে চার্জশিট তৈরি করে ঢাকার গোয়েন্দা পুলিশ। মামলার আসামিরাও সবাই ওই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থী। কুষ্টিয়া প্রতিনিধি রিয়াজুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1998 সালের 13 মে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কয়া গ্রামে জন্মগ্রহণ করেন আবরার ফাহাদ। আবরার প্রথমে কুষ্টিয়া মিশন স্কুল ও জেলা স্কুলে লেখাপড়া শেষ করে 2018 সালে 31 মার্চ বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। তড়িৎ প্রকৌশল বিভাগের 2য় বর্ষে লেখাপড়াকালীন 2019 সালের 6 অক্টোবর রাতে নির্যাতন চালিয়ে হত্যা করা হয় আবরারকে। আলোচিত এ হত্যাকাণ্ডের মামলার এজাহারে প্রথমে 19 জনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, তবে তদন্তের পরে আসামির সংখ্যা বেড়ে 25 জন হয়। আবরারের মা রোকেয়া খাতুন জানান, এই হত্যাকাণ্ডের 1 বছর পূর্ণ হলেও এখন পর্যন্ত বিচার কাজ শেষ হয়নি। আসামিদের দ্রুত বিচার আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবিও জানান তিনি।
যে আপনারা দেখেছেন যে ওরা কিভাবে নিয়ে আমার ছেলেটাকে নিষ্ঠুরভাবে মেরেছে। তাই চাই ওদের এই নিষ্ঠুর মারার জবাব ওদের ওই শুধু ওই হত্যার ভিতর দিয়ে হয়। 5 তারিখ থেকে ওর কেস শুরু হয়েছে, সাক্ষী চলছে। ওর সাক্ষী যেন সব ভালোভাবে হয়, বিচার কার্য যেন সুষ্ঠুভাবে পরিচালনা হয়, আর ওদের সবার জন্য সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড হয়। কারণ আমার শ্বশুর বয়স্ক মানুষ, সে এখনো বাড়ি গেলে জিজ্ঞেস করে, বৌমা তোমার ছেলের বিচার হবে না, আমি দিকে যেতে পারবো না। আবরার ফাহাদের কথা মনে হলে চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরাও। আবরারের স্বজন, প্রতিবেশী ও জনপ্রতিনিধি সহ স্থানীয়দের একটাই দাবি, হত্যাকারীদের দ্রুত ফাঁসি। নামধারী দুষ্কৃতকারী এই ধরনের টর্চার করে হত্যার মধ্য দিয়ে মৃত্যু নিশ্চিত করেছেন, তাদের শাস্তির সর্বোচ্চ যে শাস্তি এবং প্রকৃত যারা দোষী তাদেরকে আইনের কাঠগড়ায় ইতিমধ্যে প্রশাসন নিয়ে এসেছেন। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আসলে এটাও একটা রেকর্ড সৃষ্টি করেছেন যে যেটা সেই মৃত ব্যক্তি যিনি হত্যা হয়েছিলেন তার দাফনের আগেই 13 জন আসামি কিন্তু অ্যারেস্ট হয়েছিল। পরিবারের প্রিয় সন্তানকে অকালে হারানোর বেদনা কোনোভাবেই ভুলতে পারছেন না পরিবারের সদস্যরা। এখনও শোকের মাতম আবরারের কুষ্টিয়ার বাড়িতে। 1 বছরেও কান্না থামেনি আবরারের মা রোকেয়া খাতুনের। বাড়িতে কেউ গেলেই আবরারের স্মৃতিচারণ করে কান্নায় ভেঙে পড়েন তিনি। কোনো মাকে যেন আর এইরকম সন্তান হারাতে না হয়, সেদিকেও সবাই যেন এদেশের আইন প্রশাসন যেন খেয়াল রাখে, যার কোনো মাকে আমার মতো যেন আবরারকে দিয়ে লাশ বয়ে আনতে না হয়। প্রাণ কিশোর, বিজয় টিভি, ঢাকা। গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী থাকা ভিয়েতনাম ফেরত 47 জন মুক্তি পেয়েছেন। দুপুরে তাদের কারাগার থেকে মুক্তি দেওয়া হয়। এর আগে আদালত থেকে তাদের মুক্তির আদেশ কারাগারে পৌঁছায়। পরে আদেশ যাচাই বাছাই শেষে তাদের মুক্তি দেওয়া হয়। সম্প্রতি ভিয়েতনাম গিয়ে প্রতারণার শিকার হয়ে 106 জন বাংলাদেশি দেশে ফেরত আসেন। দেশে ফেরার পর প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন শেষে তাদের নিজ নিজ বাড়িতে যাওয়ার কথা থাকলেও তাদের গ্রেফতার দেখায় তুরাগ থানা পুলিশ। পরে আদালতের নির্দেশে তাদের কাশিমপুর কারাগারে পাঠানো হয়। নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়া থেকে জবাই করা হরিণের মাথা, চামড়া ও 30 কেজি মাংস জব্দ করেছে কোস্টগার্ড। গতকাল গভীর রাতে উপজেলার তমরউদ্দি ইউনিয়নের বিচ্ছিন্নচর আতাউর থেকে এসব জব্দ করা হয়। কোস্টগার্ডের হাতিয়া কন্টিনজেন্ট কমান্ডার লেফটেন্যান্ট SM তাহসিন রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে গতকাল রাতে চর আতাউরে অভিযান চালায় কোস্টগার্ডের একটি টিম। এ সময় পাচারকারীরা একটি হরিণ জবাই করে মাংস প্রক্রিয়াজাত করছিল। কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে তারা বনের মধ্যে লুকিয়ে পড়ে। পরে কোস্টগার্ড ঘটনাস্থল থেকে জবাই করা হরিণের একটি মাথা, চামড়া ও প্রায় 30 কেজি মাংস জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে। টাঙ্গাইলের মির্জাপুরে পৌরসভার নবনির্বাচিত মেয়র সালমা আক্তার শিমুল আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার গ্রহণ করেছেন। আজ উপজেলা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং মির্জাপুর পৌরসভার কর্মকর্তা কর্মচারীরা নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ অনুষ্ঠানের আয়োজন করেন। অনুষ্ঠানের শুরুতেই মেয়রকে ফুলেল শুভেচ্ছা জানান তারা। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা সরকার হিতেশ চন্দ্র পুলক ও ভাইস চেয়ারম্যান আজাহারুল ইসলাম সহ অনেকেই। সিলেট, হবিগঞ্জ, নোয়াখালী সহ দেশের বিভিন্ন স্থানে একের পর এক ধর্ষণ ও নারী নির্যাতনের প্রতিবাদ এবং এসব ঘটনায় জড়িত ব্যক্তিদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের দাবি জানিয়েছে নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন। রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে অনুষ্ঠিত বিক্ষোভে এ দাবি জানান বিক্ষোভকারীরা। এ সময় সড়ক অবরোধও করা হয় বিভিন্ন স্থানে। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ ও নারী নির্যাতনের ঘটনায় আজ সাতক্ষীরা জেলা নাগরিক কমিটির আয়োজনে সকালে শহরের নিউ মার্কেট মোড়ে প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। প্রতিবাদ সমাবেশে বক্তারা দেশ জুড়ে নারী নিপীড়নের সাথে জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার কার্য সম্পন্ন ও দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা না করলে আগামীর বাংলাদেশ ধর্ষণকারীদের দেশ হিসেবে চিহ্নিত হবে বলে উল্লেখ করেন। গাজীপুরে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। কর্মসূচিতে সুশীল সমাজের প্রতিনিধিরা বক্তব্য রাখেন। এক পর্যায়ে রাজবাড়ী সড়ক প্রায় 1 ঘন্টা অবরোধ করে রাখেন শিক্ষার্থীরা। পরে জেলা প্রশাসক SM তরিকুল ইসলামের কাছে 7 দফা দাবি জানিয়ে শিক্ষার্থীরা অবরোধ প্রত্যাহার করেন।
সকালে চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে বিক্ষোভ মিছিল বের হয়। সাধারণ ছাত্রছাত্রীদের ব্যানারে আয়োজিত মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে কলেজ চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। মুন্সিগঞ্জ প্রেস ক্লাবের সম্মুখে প্রতিভাবান সংগঠনের ব্যানারে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। এ সময় নোয়াখালীতে একজন মাকে বিবস্ত্র করে বর্বরচিত পাশবিক নির্যাতন, সিলেটে এমসি কলেজের ভিতরের স্বামীর সামনে স্ত্রীকে গণধর্ষণ ও সম্প্রতি দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদ জানায় সংগঠনের নেতাকর্মীরা। এছাড়া দেশব্যাপী নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে গাজীপুরের কালিয়াকৈর, চাঁদপুরের হাজীগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ডেস্ক রিপোর্ট, বিজয় টিভি। করোনায় উন্নত বিশ্বে যে হারে মানুষ মৃত্যুবরণ করেছে সে তুলনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বের কারণে আমাদের দেশে মৃত্যুর হার অনেক কম এবং সুস্থতার হার অনেক বেশি বলে মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। দুপুরে গাজীপুরের রাজবাড়ির নাট মন্দিরে ক্যান্সার, কিডনি, প্যারালাইজড সহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের মধ্যে আর্থিক সহায়তা কর্মসূচির অনুদানের চেক বিতরণকালে তিনি এসব কথা বলেন। জেলা প্রশাসন ও জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে 85 জন গরিব রোগীকে 50,000 টাকা করে 42,50,000 টাকা এবং 80টি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানকে 23,07,000 টাকার চেক বিতরণ করা হয়। রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার আবু কালাম সিদ্দিক বলেছেন, অপরাধীদের ক্ষেত্রে কোনো দলীয় পরিচয় দেখা হবে না। জনগণের সহযোগিতা পেলে মাদক, জঙ্গিবাদ ও অস্ত্র ব্যবসায়ীদের চিরতরে নির্মূল করা হবে। দুপুরে মহানগরীর রাজশাহী কাশিয়াডাঙ্গা কলেজের অডিটোরিয়ামে আয়োজিত বিট পুলিশিং সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় আরএমপির কাশিয়াডাঙ্গা বিভাগের উপপুলিশ কমিশনার আরিফিন জুয়েলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন আরএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার সুজায়েত ইসলাম, কাশিয়াডাঙ্গা বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার ডিএম হাসিবুল বেনজির সহ অনেকেই। সাগরে ঝাঁকে ঝাঁকে রূপালী ইলিশ ধরা পড়লেও চাঁদপুরের পদ্মা মেঘনায় জেলেদের জালে মিলছে না কাঙ্ক্ষিত ইলিশ। জেলেরা জানান, দিনভর নদীতে জাল ফেললেও ইলিশের দেখা পাচ্ছেন না তারা। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন জেলেরা। এদিকে জেলেরা মাছ না পাওয়ায় হতাশ হয়ে পড়েছেন আড়তদাররাও। তবে দ্রুতই চাঁদপুরের নদীতে ইলিশ ধরা পড়বে এমনটা আশা ইলিশ গবেষকদের। চাঁদপুরের হাজীগঞ্জ প্রতিনিধি সুব্রত বাপ্পির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। ভরা মৌসুমে প্রতি বছর চাঁদপুরের পদ্মা মেঘনায় ঝাঁকে ঝাঁকে ইলিশ ধরা পড়লেও এবারের চিত্রটা ভিন্ন। সারাদিনে জাল বেয়ে যেই পরিমাণ ইলিশ পাচ্ছে তা দিয়ে তাদের খরচের টাকা তুলতেই হিমশিম খেতে হচ্ছে। এ অবস্থায় পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছে তারা। আঙ্গই আইব, বাতাস হইলে মাছ উঠবো, 2-4 গা উঠবো, মনে করেন ভাইব বাতাস কম, মাছ নাই। সারাদিন আমরা জাল বেয়ে পরিশ্রম করে নদীতে ভাতের পয়সা নিতে পারি না, কিন্তু মাছ নদীতে একবারে কম। অন্যদিকে লাখ লাখ টাকা দাদন দিয়ে জেলেদের নদীতে পাঠিয়ে আশানুরূপ ইলিশ না পেয়ে হতাশ আড়তদাররা। লাখ লাখ টাকা দাদন দিচ্ছি, জানলে কোনো মাছ পায় না। আমরা এরকম পজিশন হয়েছে, বাড়ির যে বাজার না হইলে টাকা আমরা আড়তদারির ভিতরের দিকে জমাইতে পারি না। দক্ষিণাঞ্চলে সাগরে দ্রুত ইলিশ ধরা পড়ছে। পদ্মা মেঘনাও কাঙ্ক্ষিত ইলিশ পাবে জেলেরা, এমন আশার কথা জানালেন এই ইলিশ গবেষক। ইলিশের যে প্রাপ্যতা বেড়েছে, গভীর সাগর বরিশাল দক্ষিণাঞ্চলে বেশি হলেও পদ্মা মেঘনাতে এখনো ইলিশ তেমন আসছে না, যেহেতু এই অঞ্চলে বুড়িগঙ্গা শীতলকার দূষণ নেমে মেঘনা দিয়ে নামছে এবং পদ্মা এবং মেঘনার মিলনস্থল এসব অঞ্চলে প্রচুর চর ডুবো চরও আরেকটি বাধা হিসাবে দেখা দিয়েছে। যে জন্য এই অঞ্চলে বর্তমান সময় ইলিশ কম হলেও বৃষ্টিপাত বেশি, পানি প্রবাহ বৃদ্ধি পেলে ইলিশের প্রাপ্যতা বেড়ে যাবে, শঙ্কিত হওয়ার কারণ নাই। চাঁদপুর সদর, মতলব উত্তর, মতলব দক্ষিণ ও হাইমচরে জেলে আছে প্রায় 51,000। গত 3 বছরে মার্চ এপ্রিল 2 মাস জাটকা সংরক্ষণ কর্মসূচি প্রায় শতভাগ হচ্ছে, যে কারণে ইলিশের উৎপাদনও বাড়ছে। 2018-19 অর্থ বছরে দেশে ইলিশ উৎপাদন হয়েছে 5,17,000 মেট্রিক টন, যা পূর্ব অর্থ বছরে ছিল 5 লাখ টনের কম। প্রাণ কিশোর, বিজয় টিভি, ঢাকা।
সিরাজগঞ্জের চৌহালি উপজেলার যমুনা নদীর পানি ধীরগতিতে কমতে শুরু করলেও সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। এখনও অধিকাংশ এলাকার বাড়িঘর ও রাস্তাঘাট বন্যার পানিতে ডুবে আছে। পানিবন্দী অবস্থায় রয়েছে এলাকার কয়েক হাজার মানুষ। এদিকে চতুর্থ দফা বন্যায় উপজেলার রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট ও মাসকলাই ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া যমুনার ভাঙনে শতাধিক বাড়িঘর নদীতে বিলীন হয়ে গেছে। অনেকেই ভাঙন আতঙ্কে তাদের বাড়িঘর অন্যত্র সরিয়ে নিচ্ছে। চুয়াডাঙ্গা পৌরসভা নির্বাচন উপলক্ষে মেয়র প্রার্থীর সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে চুয়াডাঙ্গা প্রেস ক্লাবের ৩য় তলায় এই সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলাউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও মেয়র প্রার্থী রিয়াজুল ইসলাম জোয়ারদার টোটন। এ সময় তিনি দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে ও শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহ্বান জানান এবং নির্বাচিত হলে চুয়াডাঙ্গাকে একটি আধুনিক পৌরসভা হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মহাসড়কে ৩ চাকার যান চলাচল বন্ধের দাবিতে সতর্কতামূলক কর্মসূচি পালিত হয়েছে। সকালে ঢাকা সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়া সরাইল বিশ্বরোড মোড়ে এই কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তারা মহাসড়কে নিষিদ্ধ ঘোষিত 3 হুইলার, সিএনজি, অটোরিকশা, ইজি বাইক সহ বিভিন্ন যান চলাচল বন্ধের দাবি জানান। নিষেধাজ্ঞা অমান্য করে যান চলাচল করলে নিয়ন্ত্রণের জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে জানানো হয়। এ সময় খাটিহাতা হাইওয়ে থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান, বাস মালিক সমিতির সভাপতি জমশেদ মিয়া সহ অনেকেই উপস্থিত ছিলেন। কিশোরগঞ্জের হোসেনপুরের শীদলা ইউনিয়নের সাহেবেরচর ব্রহ্মপুত্র নদে অনুষ্ঠিত হয়েছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী নৌকা বাইচ প্রতিযোগিতা। এ সময় নৌকা বাইচ দেখতে নদীর দুই পারে নারী, পুরুষ, শিশু, বৃদ্ধা সহ লাখো উৎসুক জনতার ঢল নামে। গতকাল বিকেলে গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে মুজিব বর্ষ উপলক্ষে হোসেনপুর উপজেলা পরিষদের উদ্যোগে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়। এ সময় অংশগ্রহণকারীদের উৎসাহ দিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ 1 আসনের সাংসদ ডাক্তার সৈয়দা জাকিয়া নূর লিপি। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এখন দেখবেন আন্তর্জাতিক সংবাদ। 2020 সালে পদার্থবিজ্ঞানে যৌথভাবে নোবেল পেলেন ব্রিটিশ বিজ্ঞানী রোজার পেনরোজ, জার্মান বিজ্ঞানী রেইনহার্ড জেনজেল এবং মার্কিন গবেষক আন্দ্রে এম গিজ। মহাবিশ্বে ব্ল্যাক হোল নিয়ে গবেষণার জন্য এই 3 পদার্থবিজ্ঞানী নোবেল পুরস্কারের জন্য মনোনীত হন। এর মধ্যে রজার পেনরোজ পেয়েছেন পুরস্কারটির অর্ধেক এবং বাকি দুজন পেয়েছেন বাকি অর্ধেক। আজ বাংলাদেশ সময় বিকেল 4টার দিকে তাদের নাম ঘোষণা করে রয়্যাল সুইডিশ একাডেমি অফ সায়েন্সেস। করোনা মহামারীর কারণে এবার ডিসেম্বরে নোবেল পুরস্কার প্রদান অনুষ্ঠান বাতিল করা হয়েছে। বিশ্বের প্রতি 10 জনের একজন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থাটির 34 নির্বাহী সদস্যের কোভিড-19 সংক্রান্ত এক বিশেষ অনুষ্ঠানে অংশ নিয়ে ডক্টর মাইকেল রায়ান একথা জানান। এ সময় তিনি সামনে আরও কঠিন সময় আসছে বলে সবাইকে সতর্ক করে দেন। এদিকে করোনার সংক্রমণ দ্রুত বাড়তে থাকায় চেক প্রজাতন্ত্রে জরুরি অবস্থা ঘোষণা করেছেন দেশটির প্রধানমন্ত্রী আন্দ্রেই বাবিশ। ফ্রান্সের রাজধানী প্যারিস ও তার আশেপাশের এলাকায় আজ থেকে 19 অক্টোবর পর্যন্ত ক্যাফে ও বার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। অন্যদিকে বিশেষজ্ঞদের পরামর্শ মেনে সোমবার থেকে মস্কোর সব স্কুলে 14 দিনের ছুটি শুরু হয়েছে। নাগর্নো কারাবাখ অঞ্চল থেকে আর্মেনিয়া সেনা প্রত্যাহার করলেই আজারবাইজান সংলাপে বসবে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ইলহাম আলিয়েভ। এ সময় আর্মেনিয়ার যুদ্ধবিরতির প্রস্তাবে ক্ষমা চাওয়া সহ বেশ কিছু শর্তও জুড়ে দেন প্রেসিডেন্ট। নাগর্নো কারাবাখ নিয়ে যে কোনো শান্তি প্রক্রিয়ায় তুরস্ককে যুক্ত করার কথা বলেন আজারবাইজানের প্রেসিডেন্ট। এদিকে আর্মেনিয়ার বিচ্ছিন্নতাবাদীদের কাছ থেকে নতুন করে আরও কিছু গ্রাম নিয়ন্ত্রণে নিয়ে সেখানে পতাকা উড়িয়েছেন আজারবাইজানের সেনারা। এ ঘটনায় দেশটির প্রেসিডেন্ট সেনাদের ধন্যবাদ জানিয়েছেন। অন্যদিকে যুদ্ধের বিষয়ে উদ্বেগ জানিয়ে তুরস্ককে মধ্যস্থতার দায়িত্ব নেয়ার আহ্বান জানিয়েছে সামরিক জোট ন্যাটো। Azerbaijan has vowed to retake. বিজয় বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। সময় মতো প্রণোদনা দেয়ায় অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে জানালেন প্রধানমন্ত্রী।
ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান কাদেরের। এবং খালাস চেয়ে হাইকোর্টে মিন্নির আবেদন। ইভ্যালি বিজয় বার্তার শেষে আজকের মতো আমি সঞ্জিদা আজিজ আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আগামীকাল একই সময় বিজয় বার্তার নতুন সব খবর দেখতে চোখ রাখুন বিজয় টিভিতে। এছাড়াও আজকের বিজয় বার্তার ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে। আমাদের ইউটিউব হলো youtube.com/bijaytvofficial এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/bijaytvlimited। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।